স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। মেগা প্রকল্প অর্থায়নে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সরকারি পরিকল্পনায় বিদ্যুৎ খাতের প্রকল্পে আছে বেশি অগ্রাধিকার। শেয়ার বা বন্ড ইস্যুর মাধ্যমে এই টাকা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। তবে প্রতিষ্ঠিত সরকারি শেয়ার বাজারে না আসায় নতুন করে শেয়ার ইস্যু করে এসব প্রকল্প বাস্তবায়ন চ্যালেঞ্জিং বলছেন বিশ্লেষকরা। আজ আমরা আলোচনা করব পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সরকারি পরিকল্পনা নিয়ে। এ নিয়ে কথা বলতে আমার সাথে জড়িত রয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 2020 সালে 8% প্রবৃদ্ধি অর্জনে জিডিপির অন্তত 34% বিনিয়োগকে উন্নীত করতে চায় সরকার। আর এজন্য অবকাঠামো এবং বিদ্যুৎ জ্বালানি খাতে মেগা প্রকল্প বাস্তবায়নে চলছে তোড়জোড়। অর্থের সংস্থানে উন্নয়ন সহযোগীদের পাশাপাশি ঋণ নেওয়া হচ্ছে প্রতিবেশী দেশ চীন, ভারত থেকেও। আর অভ্যন্তরীণ উৎস হিসেবে রিজার্ভের পাশাপাশি চিন্তা করা হচ্ছে পুঁজিবাজারকে। দেশের প্রধান পুঁজিবাজার ডিএসির বাজার মূলধন এখন 4.25 লাখ কোটি টাকা। দৈনিক লেনদেন 1000 কোটি টাকার বেশি। বাজার মূলধনের 12% বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর দখলে। তাই পুঁজিবাজারের অর্থ দিয়ে বিদ্যুৎ খাতের মেগা প্রকল্প বাস্তবায়নে সহজ হবে বলছে সরকার। বড় প্রকল্প যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি, যথেষ্ট অর্থ বাজারে আছে, বা এটার কঠিন কাজ, এটাকে এখন বাস্তবায়িত করার জন্য কিছু কঠিন কাজ করতে হবে। তবে বাজারে সরকারি শেয়ার পর্যাপ্ত না থাকায় অর্থায়নে বেসরকারি শেয়ারের দিকে ঝুঁকতে হবে সরকারকে। সেজন্য অর্থ সংগ্রহের আগে প্রকল্পে লাভের সম্ভাবনা ও বিনিয়োগকারীদের লাভ সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে বলে মনে করেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান। স্টক মার্কেট থেকে তারা অর্থ উত্তোলন করবে, এটা কতটুকু আবার বিচার বিবেচনা করে তারা বলছে এবং এটা বাস্তবায়ন কখন হবে সে সম্পর্কে আমার মনে যথেষ্ট সংশয় আছে। সরকার কী ধরনের ডিভিডেন্ড দিতে পারবে সেটার উপর নির্ভর করবে যে পুঁজিবাজারের বিনিয়োগকারী যারা তারা এই শেয়ারগুলো কিনতে রাজি হবে কিনা। মেগা প্রকল্প অর্থায়নে বেশি সংখ্যক বিনিয়োগকারীকে অন্তর্ভুক্ত করতে কম দামের বন্ড বেশি করে ছাড়ার পরামর্শ অর্থনীতিবিদদের। উম্মুন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আমরা আলোচনা। যারা ফারুক আহমেদ সিদ্দিকী এবং শামসুল আলম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ধন্যবাদ, ভালো। জনাব সিদ্দিকী, প্রথম প্রশ্ন আপনার কাছে করতে যাচ্ছি। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আপনি সাবেক চেয়ারম্যান। সরকারি শেয়ার বা প্রতিষ্ঠিত সরকারি শেয়ার বাজারে আসতে পারছে না যেটা বলা হয়, বাধাটা কোথায়? আমি তো কোনো বাধা দেখি না। আচ্ছা, তবে এমন নয় যে সরকারি বহু কোম্পানি আছে শেয়ার মার্কেটে আসার মতো। আছে 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 সীমিত। কারণ সরকারি কোম্পানি হলেই শেয়ার মার্কেটে আসা যাবে না। এখানে একটা প্রফিট থাকতে হবে, এখানে একটা ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা থাকতে হবে। তাছাড়া তো শেয়ার মার্কেটে এনে লাভ নেই। হ্যাঁ, এসএসসি অনুমোদন দেবে। সেরকম কিছু শেয়ার কোম্পানি অবশ্যই আছে এবং গভর্নমেন্ট কিন্তু গত 7-8 বছর ধরে বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়ে আসছে যেগুলো আসবে, এই 2 মাস পরে আসবে, 4 মাস পরে আসবে, কিন্তু আজ পর্যন্ত আসেনি। বাধাটা কোথায়, কেন হয় না? বাধাটা বিভিন্ন ধরনের হতে পারে। একটা হতে পারে যে শেয়ারগুলো যখন বিক্রি হয়, শেয়ারগুলোর মালিক এটা সাধারণত যে আমাদের সরাসরি একটা বিক্রি আছে যে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়, অর্থাৎ শেয়ারগুলো সরাসরি বিক্রি হয়, আইপিওর মাধ্যমে নয়। সরাসরি যখন বিক্রি হয় তখন এই বিক্রির টাকাটা কিন্তু মালিক যেহেতু সরকার পায়। আচ্ছা, সুতরাং ওই কোম্পানিটা কিন্তু কিছুই পায় না। সুতরাং কোম্পানির খুব উৎসাহ থাকে না যে টাকাটা তো পাবে সরকারের কাছে। আচ্ছা, 1 নম্বর। জি। 2 নম্বর হতে পারে এমন যে আমাদের যারা বিউরোক্র্যাটস আছেন বা ওই কোম্পানিতে যারা আছেন তাদের পুঁজিবাজার সম্পর্কে ওরকম ব্যাপক ধারণা নাই। যখন ধারণা থাকে না তখন মানুষ কিন্তু ওটা নিয়ে অগ্রসর হতে একটু দ্বিধাবোধ করে। এটা একটা কারণ হতে পারে। তৃতীয় আরেকটা কারণ হতে পারে, যেটা আমি জানি না কতদূর সত্য, এরকম ধারণা হতে পারে যে এইটা যদি আমরা বেসরকারি খাতের দিকে এগোতে থাকি, এক সময় আমরা ডাইরেক্টর আছি, আমাদের সুযোগ সুবিধা আছে, গাড়ি আছে, আমাদের নিয়ন্ত্রণে আছে, এই সময় থাকবে না। কিন্তু এদের আসা উচিত। আচ্ছা, এটা আসা উচিত এই জন্য যে এ থেকে প্রাইভেট পার্টিসিপেশন বাড়বে, প্রাইভেট পার্টিসিপেশন বাড়লে এফিসিয়েন্সি বাড়বে এবং এটা যখনই এটা তালিকাভুক্ত হবে তখন এটা কিন্তু মোর ট্রান্সপারেন্ট হবে সবচেয়ে আর এদের সবকিছু জিনিস পাবলিক নলেজে আসবে। তাতে করে দুর্নীতি কমার সম্ভাবনা আমার মনে হয় প্রচুর পরিমাণে
কমে যাবে। সেটাই। এই ইতিবাচক দিকগুলো আছে, এগুলোকে নিয়ে আসার চেষ্টা অবশ্যই করা উচিত। ধন্যবাদ জনাব সিদ্দিকী। ডক্টর শামসুল আলম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা সবসময় বলি বিদ্যুৎ খাতের কথা বা জ্বালানি খাতের কথা বলি যে এখানে অনেক ব্যাপক ইনভেস্টমেন্ট দরকার, কিন্তু এটা আমরা যখনই বলি এই ফান্ডের উৎস সবসময় আমরা হয় ব্যাংকের কাছে যাই অথবা বিদেশি বিনিয়োগকারীর দিকে তাকিয়ে থাকি, কিন্তু পুঁজিবাজারকে আসলে কখনোই আমরা কাজে লাগাতে পারছি না এবং সরকার একটা চেষ্টা করছেন, কিন্তু আমরা দেখছি যে আমাদের প্রতিবেদন দেখেছি যে সেই অর্থে সাড়া পাওয়া যাচ্ছে না। কেন পুঁজিবাজার থেকে আসলে অর্থ সংগ্রহ করে আমরা এই ধরনের বড় বড় প্রকল্পে ব্যয় করতে পারছি না? বাধা কোথায়? প্রথম যে জায়গাটা আমাদেরকে পরিষ্কার করা দরকার যে আপনার সরকারের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কি, পাওয়ার এবং এনার্জি সেক্টর ডেভেলপমেন্টে সরকারের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা কি সেটা পরিষ্কার না। সরকার নিজেই পরিষ্কার না যে সে কিভাবে এখানে বিনিয়োগ নিশ্চিত করবে, তার বিনিয়োগ কৌশল কি হবে সরকার নিজেই নিশ্চিত না। সেই জায়গাটা যদি আপনি আসেন, পার্সপেক্টিভ প্ল্যানের কথা বলেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা বলেন, বাজেটের কথা বলেন, পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান বলেন, এই সমস্ত জায়গায় যে ধরনের ইনভেস্টমেন্ট কৌশলের কথা পরিষ্কার করা হয়নি, কিন্তু এই খাত উন্নয়নের একটা কাঠামোগত রূপ দেওয়া আছে, কিন্তু বাস্তবে যেভাবে উন্নয়ন হচ্ছে তার সঙ্গে এটা অনেক ক্ষেত্রেই সাংঘর্ষিক, সমন্বয় এবং সামঞ্জস্যতা তো নেই। আচ্ছা, এখন আসেন এইবার পুঁজিবাজারের কথা মাঝখান থেকে এসছে। পুঁজিবাজার কেমনে প্রমোট হলো যে আমরা শেয়ার বিক্রি করে দেবো, এই ব্যাপারটা আমাদের তরফ থেকে ভয়ানক আপত্তি শুরু থেকেই আমরা করেছিলাম যে কনস্টিটিউশনাল স্পিরিট হচ্ছে যে এই সব জিনিসের মালিক হচ্ছে জনগণ, অর্থাৎ গভর্নমেন্ট জনগণের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র চালাবে। যে কথাটা আমাদের এক্স সিকিউরিটি কমিশন চেয়ারম্যান বললেন যে এই কথাটা মূল জায়গা ছিল আমাদের, যে প্রাইভেট সেক্টরকে ইনভলভ করলে এখানে স্বচ্ছতা আসবে, দক্ষতা বাড়বে, দুর্নীতি করবে, ইফিশিয়েন্ট হবে, যে ডিভিডেন্ডটা আমরা লভ্যাংশটা ব্যক্তিকে দেব সেটার অপচয় রোধ করে, দুর্নীতি রোধ করে সারপ্লাসটা যাবে, যেটা দুর্নীতি হয়ে যাচ্ছে সেটা চলে যাবে। বাস্তবে আমরা কি দেখলাম যে 2013 সালে যখন আসলো বিক্রির ব্যাপার স্যাপারগুলো আসলো, দেখা গেল যে বিদ্যুতের যে সচিব ছিল সে পিজিসিপির অনেকগুলো শেয়ার কিনে নিয়ে সে তার দখলে নিয়ে গেল এবং তা নিয়ে তো হইচই শুরু হয়ে গেল। তার মানে জনগণের রাষ্ট্রের সম্পত্তি দেখা যাচ্ছে যে সরকারি কর্মচারীরা নিয়ে নিল। পিজিসিপি, তিতাস এই সমস্ত তখন কিন্তু বিক্রি হয়েছিল। যে কথা উনি বললেন যে সরকার সার্ভে করতে ছাড়ছে না, তার ভেতরের হিস্ট্রিটি যদি আমরা রিভিউ করি সেখানে দেখা গেল যে ওদের পিয়ন দারোয়ানরাও ওই যে ছোট ছোট শেয়ার ছাড়ার কথা বলেছে তারা সব কিনে নিয়ে এগুলো মালিক হয়ে গেছে। এইবার আসেন ডিভিডেন্ডের কথায় আসি। হ্যাঁ, ডিভিডেন্ডের ব্যাপারে যেটা আসেন যে রেগুলেটরি কমিশন এখন এগুলোতে যখন মূল্যহার নির্ধারণের সময় যখন এগুলো ভেতরে এখন অ্যানাটমি ডিসেকশন হচ্ছে যখন, তখন অনেক জিনিস বেরিয়ে আসছে। কি বেরোচ্ছে? যে দক্ষতার কথা বলা হয়েছিল সবচেয়ে অদক্ষ হচ্ছে তিতাস, সবচেয়ে অদক্ষ দুর্নীতিবাজ হচ্ছে জিটিসিএল, সবচেয়ে অদক্ষটা দক্ষ হতে পারছে না জিটিসিএল, মানে আপনার গ্রিড যাদের মুনাফা আছে তারা অপরিকল্পিত উন্নয়ন ব্যয় করছে। তারা বিভিন্ন কায়দায় দেখা যাচ্ছে যে আপনার কাকড়ের থেকে বেশি বড় হয়ে গেছে এবং আপনার জিটিসিএল এ দেখা যাচ্ছে যে বেতন যা পায় তার থেকে বেশি সে বোনাস পায়। এইভাবে তাদেরকে ইনবিল্ড 10% আপনি আপনার সংস্থা লাভজনক হোক আর না হোক, আপনি ইনবিল্ড তাকে 10% মুনাফা ধরে টেরিফ দিতে হবে, ওই টেরিফের দায়ভার আমাদের নিতে হবে। অর্থাৎ যে উদ্দেশ্যে তাদের দক্ষতা বাড়বে, দুর্নীতি কমবে, তারপরে তারা স্বচ্ছ হবে, এফিশিয়েন্ট হবে, সেগুলো কিন্তু অ্যাচিভ করা যায়নি, বরঞ্চ প্রাইভেট সেক্টরে যাওয়ার কারণে ব্যয় বেড়ে গেছে। এবং সে ব্যয় প্রতি বছরে যে ব্যয় আসতেছে, আপনি 60% এক বছরে ব্যয় বাড়ায় নিয়ে আসছে ডিস্ট্রিবিউশন কোম্পানি, এক বছরে 60% ব্যয় বাড়ানোর প্রস্তাব এনে টেরিফ বাড়াতে হবে। সেসব জায়গাতে ব্যয় উল্টা সাশ্রয় করে দেখা গেল গ্যাস খাতে শুধু ডিস্ট্রিবিউশন এবং সঞ্চালন মানে ট্রান্সমিশনে 1500 কোটি টাকা সাশ্রয় হয়ে গেল। তারা এইরকম কাণ্ড কারখানা করে গেছে। এখন আমার প্রশ্ন একটাই যে এইসব জায়গায় যাওয়ার আগে সক্ষমতার দিকটি না দেখে ঢালাও ভাবে এইসব সুযোগগুলো এক্সপ্লোর করতে যেয়ে আলটিমেটলি অস্বচ্ছতা বাড়ে এবং আস্থা নষ্ট হয় এবং এইসব সুযোগগুলো সুযোগ হিসেবে থাকে না। জনাব সিদ্দিক, আপনার কি মনে হয় তাহলে কি সরকারি প্রতিষ্ঠানে কি শুধুমাত্র মানে আপনাদের শুধু লোকসানি হবে বা শুধুমাত্র দুর্নীতি থাকবে কিনা, স্বচ্ছভাবে চালাতে হলে আসলে কি? না, আমার মনে হয় যে মূল সমস্যাটা হলো যে উনি যে কথাগুলো বললেন এটা কি পুরো সরকারি থাকলেও হতো না? হচ্ছিল তো, হচ্ছিল, এই জিনিসটাই এখনো হচ্ছে। এবং তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আমরা স্টক মার্কেটে গেছি, শেয়ার কিছু আপলোড করেছি, কিন্তু আমরা ম্যানেজমেন্ট নিজের হাতে রাখছি। ওই কোম্পানির চেয়ারম্যান, ওই কোম্পানির ডাইরেক্টর, ওই কোম্পানি যারা চালায়
মন্ত্রণালয় সবগুলো কিন্তু আমরা ইনট্যাক্ট রাখছি, আমরা ম্যানেজমেন্ট পরিবর্তন ম্যানেজমেন্ট করি নাই। পরিবর্তন করা হয় যেটা আপনি গুণগত পরিবর্তন করতে হলে এখানে প্রাইভেট সেক্টর থেকে ম্যানেজমেন্টও আসতে হবে, অ্যাবসলিউটলি। অ্যাবসেট, এবং কতগুলো ক্ষেত্রে আপনাকে কন্ট্রোলিং শেয়ার ছেড়ে দিতে হবে। তাছাড়া কিন্তু গুণগত পরিবর্তন উনি যেটা বলছেন এটা চলতে থাকবে, চুরি চলতেই থাকবে। ধন্যবাদ। আমরা নেব একটি বিরতি। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুশিলায়। আজ আমরা আলোচনা করছি পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সরকারি পরিকল্পনা নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। ডক্টর আলম এবং জনাব সিদ্দিকী, আপনাদের স্বাগত জানাচ্ছি আসলে আরেকবার। ডক্টর আলম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা যে কথাটা বলছি আসলে সরকারের যে বড় প্রকল্প সেখানে অর্থায়নের কথা বলছি এবং বলা হচ্ছে পুঁজিবাজার থেকে আসতে পারে এবং সরকারি যে প্রতিষ্ঠান আছে সেখান থেকে পুঁজিবাজারে শেয়ার ছেড়ে আসতে পারে। এখন আমরা আলোচনা করছি বেশ কিছু সমস্যার কথা বলছি, কোথাও সমস্যা, কিন্তু তাহলে সরকারি প্রতিষ্ঠানে বা এই জাতীয় যেগুলোকে আমরা পুঁজিবাজারে আনার কথা বলছি সেখানে প্রাইভেট সেক্টরের বেসরকারি খাতের সম্পৃক্ততা পার্টিসিপেশন কিভাবে নিশ্চিত করা যাবে? তা না হলে আসলে এটা আসলে উইন উইন হবে। প্রাইভেট সেক্টরকে প্রাইভেটলি চালাইতে দিতে হবে। আপনি এ রেগুলেশন সে রেগুলেশন, এ আইন ও আইন দিয়ে তাকে বাঁধতে যাবেন কেন? বাজারে ব্যবসা, আলু পটল মরিচের ব্যবসা যেমন হচ্ছে, আচ্ছা, তো আপনি এখানে একটা মিনিমাম ভোক্তা স্বার্থ সংরক্ষণের জন্য যে ব্যাপারটা থাকা দরকার, টেরিফটা নিয়ন্ত্রণে রাখা এবং কম্পিটিশনটা ইনশিওর করা, কিন্তু এইসব গভর্নমেন্ট কি ব্যাপারগুলো করে করবে? কারণ গভর্নমেন্ট তার নিজের প্রতিষ্ঠান রয়েছে, না, সরকারি প্রতিষ্ঠান রয়েছে। আমি সেই জায়গাটা আসছি যে যে কথাটা আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন, জি, যে সরকার অদক্ষতার পরিচয় দিয়েছে হ্যাঁ, এবং সরকার সক্ষমতার পরিচয় দিতে পারেনি। দুর্নীতি, অপশাসন এসব এ খাতে ওতপ্রোতভাবে গ্রাস করছিল। তো সেই জায়গাটায় আমরা বেসরকারি খাতকে প্রমোট করতে চাইছি। দিস ইজ দ্য ফর্ম অফ রিফর্মে, আমরা রিফর্ম ইনভাইট করেছি। এখন সেই জায়গাটা প্রাইভেট সেক্টরকে আমরা সরকার কিভাবে প্রমোট করবে না রেগুলেট করবে, এই প্রিন্সিপাল তাকে ঠিক করতে হবে। সরকার তো নিয়ন্ত্রণ করতে চায়, প্রমোট করতে তো চায় না, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে বেসরকারি খাতকে সক্ষম করতে হবে। সক্ষমতার তো কৌশল নিতে হবে। সরকারের তো বেসরকারি খাতে সক্ষম করার কোনো কৌশল নেইনি। থার্ড হচ্ছে যে জনবল তৈরি করার ব্যাপারটা, বেসরকারি খাতে যাতে বাজারে অ্যাভেলেবল জনবল থাকে, সেটা তো রাষ্ট্রের কিছু কিছু অবকাঠামো তো সরকারেরও তৈরি করে দিতে হবে। এই সব ব্যাপারগুলো তো সরকারের দায়িত্বের মধ্যে আনতে হবে। যে সেই সব ব্যাপারগুলো সরকার কোনো কিছুই তৈরি করেনি, কোনো দায়িত্ব নেয়নি, না নিয়ে উল্টা বেসরকারি খাতকে ব্যবসা দিছে এবং সেই ব্যবসা দেওয়ার ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত হয়নি। সেখানেও পছন্দের লোকজনদেরকে দেওয়া হয়েছে, সেখানেও কোনো কম্পিটিশন ইনশিওর করেনি। যে কথাটা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুইটা কথা বেসিক্যালি বলা হয়েছে, যে এই সমস্ত খাতগুলো জি, তাদের উন্নয়নের প্রশ্নে সাধারণ মানুষকে এম্পাওয়ার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কম্পিটিশন ইনশিওর করতে হবে। এটা লেখা আছে কেতাবে, কিন্তু সরকারের চরিত্রে নেই, আচরণে নেই। সুতরাং আপনি যদি গ্রামার না মানেন, জি, তাহলে আলটিমেটলি যা ঘটার তাই ঘটবে। এই কম্পিটিশন নিশ্চিত করতে হলে কি সরকারকে তার ব্যবসা থেকে সরে আসতে হবে নাকি সরকারি ব্যবসাগুলো আসলে ছেড়ে দেওয়া উচিত? এখানে একটা প্রধান কথা হচ্ছে সরকারের ব্যবসা করার জন্য যুক্তি না, সরকার দায়িত্ব হচ্ছে ফ্যাসিলিটেট সরকার করা। দরকার হচ্ছে রেগুলেট করা। জি, আমি সরকারের সরাসরি যে কোনো ব্যবসাতে আসারই বিরোধী। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি যে আমরা যখন বলছি পুঁজিবাজারের কথা বলছি, আমরা একই সাথে বন্ড মার্কেটের কথা বলি, যে বাংলাদেশের বন্ড মার্কেট কখনোই ঠিক সেই অর্থে শক্তিশালী হয়নি। বন্ড মার্কেটে কি মানুষকে আকৃষ্ট করার ক্ষেত্রে এই ধরনের সরকারি বড় প্রকল্প কি সাহায্য করতে পারে কিনা? দেখেন, বন্ড মার্কেটে বা বড় কোম্পানিতে বন্ড মার্কেটে যখন যাবেন, প্রথমে আপনাকে এটা স্টাডি করতে হবে। আচ্ছা, আমার একার পক্ষে স্টাডি করা সম্ভব না। এটা কারণে সরকারকে বাংলাদেশ ব্যাংক বা আইসিআইবি বা বড় ধরনের বা অর্থ মন্ত্রণালয়কে স্টাডি করতে হবে যে আমি বন্ডতেও একটা কষ্ট আছে। খুব সস্তা বন্ডতেও ছাড়া যাবে না, নেবে না কেউ। না, ট্রেজারি বন্ড থেকে যে রেটটা, সেটা তার চাইতে একটু বেশি রেট না দিলে আপনাকে কেউ কিনবে না। রাইট। সেই বন্ড দিয়ে একটা বিদ্যুৎ কোম্পানি বা ইনফ্রাস্ট্রাকচার অন্যান্য ধরনের কোম্পানি, সেতু হোক বা পোর্ট হোক, যাই হোক না কেন, এটা দীর্ঘ সময় লাগবে এটা তৈরি করতে। এই দীর্ঘ সময় ধরে আপনি এই উচ্চ হারে সুদ দিয়ে এই বন্ড দিয়ে এখানে বিনিয়োগ করা,
সাস্টেনেবল কিনা সেটা। এটা আমি তাৎক্ষণিকভাবে কোনো কমেন্ট করব না, কিন্তু এটাকে সরকারকে স্টাডি করে দেখতে হবে। এটা জাস্ট আমি আসলাম আর বলে দিলাম যে এভাবে করা হবে। এবং পুঁজিবাজার এই- আপনি যে এটা- অর্থে বলছেন সেই অর্থে পুঁজিবাজার থেকে আমাদের- অর্থ সংগ্রহ করা আসলে কষ্টকর হয়ে যাবে। পুঁজিবাজার থেকে তো এটা শোনেন, পুঁজিবাজার কিভাবে কাজ করে। পুঁজিবাজার একটা কোম্পানি প্রথমে স্থাপন করা হয়, স্পন্সর করে, স্পন্সর করছেন, জি, কোম্পানি হয়ে যায়। যখন কোম্পানির একটা ক্রেডিবিলিটি স্থাপিত হয়ে যায়, রাইট। তখন বলে যে হ্যাঁ, আমি কোম্পানির ক্রেডিবিলিটি ভালো, আমি গত 3 বছর থেকে আমি ডিভিডেন্ড দিচ্ছি, আমি আরো এক্সপান্ড করব, বা আমার ওয়ার্কিং ক্যাপিটাল দরকার, সুতরাং আমি পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করব। এবং তখন মানুষ আস্থার ভিত্তিতে এটা মানুষ আস্থা পায় তখন। right. কিন্তু কোম্পানি নাই, আমি কোনো স্পন্সরও নাই, আমি শুরু করে দিলাম বা যে আমি অর্থবাজার থেকে নিয়ে আসবো টাকা, এটা আমার কাছে খুব একটা এটা স্বপ্ন হতে পারে। খুবই ইউটোপিয়ান। স্বপ্ন হতে পারে। practical মনে হচ্ছে। আমরা বাংলাদেশে এই পর্যন্ত হ্যাঁ, এটাকে বলা হয় গ্রিনফিল্ড কোম্পানি, Greenfield, যে কোম্পানিটা প্রোডাকশন শুরু করার আগে আমি বাজারে নিয়ে এসেছি। একটাই গ্রিনফিল্ড কোম্পানি আমরা করেছিলাম, লাফার্জ, yes. এবং লাফার্জ গত 10 বছরেও কিন্তু এত বড় বিশাল কোম্পানি 10 বছর ধরেও কিন্তু তেমন কোনো ডিভিডেন্ড দিতে পারে নাই। তো এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি আপনি কোনো কিছু গ্রিনফিল্ড হিসেবে নিয়ে আসবো, তারপর কবে ডিভিডেন্ড দিতে পারবে না পারবে, এগুলো কে কিনবে, সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। অ্যাবসলিউটলি। ডক্টর আলম, আপনার কি মনে হয় তাহলে এই বড় বড় প্রকল্পের জন্য, আমি যদি জ্বালানি খাতের প্রকল্পের কথা বলি, অর্থায়ন তাহলে কিভাবে আসবে? আপনাকে তো আগেই বলেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে জ্বালানি খাত। জি। যদি এটা হচ্ছে উন্নয়নের অক্সিজেন, এটা কন্টিনিউয়াস সাপ্লাই নিশ্চিত করতে হবে। সেই অক্সিজেন নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা বা স্বপ্ন দেখা দেখি চলে না। এটা 40-50 বছর পর্যন্ত এটা ধারাবাহিকভাবে এটাকে কিভাবে অর্থায়ন করতে হবে তার কৌশলটা সুনির্দিষ্ট থাকতে হবে, এবং সেটার কোনো ডেভিয়েশন আনা যাবে না। তো এই সব বছরে বদলানো, যে কথা বললাম যে আপনি এক রকম প্ল্যান করেছেন, বাস্তবে প্র্যাকটিস করছেন একরকম, একটার সঙ্গে একটা সঙ্গতি নেই, যিনি কথা বলতেছেন তার কোনো অভিজ্ঞতা নেই, এইসব লোকজন দিয়ে চালানো, এইভাবে চিন্তা ভাবনা করা, এটা আমি মনে করি যে একটা ভয়ঙ্কর রকমের আমাদের জাতীয় অদক্ষতা, তার নিদর্শন আমরা জাতির কাছে রেখে যাচ্ছি। ইতিহাস আমাদেরকে এইগুলো কাজকর্মকে খুব অতীত ভবিষ্যৎ প্রজন্ম ভালোভাবে দেখবে না। তবে আমরা নিশ্চয়ই আশা করবো যে একটু ভালো পরিকল্পনা থাকবে, যেখানে সরকার আসলে অর্থ সংগ্রহ করতে পারে। আমরা 40 বছর পাস করেছি, 50 বছর পাস করছি স্বাধীনতার, আমরা এইসব জায়গাতে এরকম সক্ষমতা দেখাবো আমি কল্পনা করতে পারি না। ডক্টর শামসুল আলম, আপনাকে ধন্যবাদ। শেষ করতে হচ্ছে। ফারুক আহমেদ সিদ্দিক, আপনাকে ধন্যবাদ। তবে আমি আবারও বলছি যে আমরা আশা করবো যে সরকার এইসব মেগা প্রকল্পের জন্য, অর্থায়নের জন্য ভালো আসলে পন্থা বেছে নেবে, এবং সত্যিকার অর্থে সেখানে পথ তো থাকতেই হবে, আমাদের এটা করতে হবে, এবং নিশ্চয়ই করতে এটাকে হবে। প্রাইভেট সেক্টর এগিয়ে আসতে পারে। Absolutely. এবং আমাদের এডিপি থেকেও প্রাইভেট গভর্নমেন্ট যে পার্টিসিপেশন, PPP যেটা বলা প্রাইভেট তার অধীনেও হতে পারে। বিভিন্ন পথ আছে, কিন্তু চট করে একটা মতামত দেওয়া উচিত না, স্টাডি করা উচিত। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মধ্যে খাদানগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।